সবাইকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আশা করি একটা খুব ইন্টারেস্টিং সুন্দর অনুষ্ঠান হবে। তো আমরা অলরেডি সময় কিছুটা পিছিয়ে আছি। তো আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে আমার খুব কাছের এক বন্ধু উপস্থিত আছে। তো তাকে দিয়ে আমাদের অনুষ্ঠানের প্রথম অংশ শুরু হতে যাচ্ছে। তো সবার জন্য চমক হাসান। প্রিয় স্যান ডিয়েগোবাসী, বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। এই গানটা আমার নিজের লেখা, আমার প্রিয় দেশটাকে ভেবে। এই দেশটাকে আমাদের নিজের দেশ বলার জন্য, মানে বাংলাদেশকে আমাদের দেশ বলার জন্য 1971 সালে যে মহান মুক্তিযোদ্ধারা তাদের জীবনের বিনিময়ে এই দেশটাকে স্বাধীন করেছিল, তাদেরকে ভেবে এই গানটা লেখা। নতুন দিনের জন্য নতুন অঙ্গীকার নিয়ে মাঝে মাঝে অজানা কষ্ট মনটাকে বড় ভাবা, কিছুই তো পারিনি দিতে মাগো আজ তোমায়। তবু তোমারই জন্য ভুলের সবটুকু যেখানেই রই যত দূরে, এই হৃদয়ের সর্বটা তন্ত্রীতে সংকার ওঠে তোমার সুরে। বিরক্ত গাথা শুনে ভাবি কি করে পেরেছিল, কি করে তোমার ছেলে জীবনের মায়া ফেলে বুকেতে মাইন বেঁধে ঝাঁপ দিয়েছিল। শত অত্যাচারেও মুখ ফুটে বলেনি সহযোদ্ধা কারো নাম, নিজে প্রাণ দিয়ে এত জীবন বাঁচিয়ে গেল অনুভূতিটুকু যদি জানতাম। কতটা বাসলে ভালো এত সহজেই বলো জীবন তুচ্ছ করা যায়, অত পারব না জানি তবু পারি যতখানি ভালোবেসে যাই তোমার। নতুন বিপদ সম্মুখে ভয় কি তোমার মাগো আসুক বাধা যত আমরাই দেব সব রুখে। অনেক চেয়েছি মাগো যুদ্ধে যেতে আমি
সুযোগ পেয়েছি আমাকেও সৈনিক করে তুমি পাবে আজ প্রতিজ্ঞা এ তো আশা করি চমক হাসানকে ভালো লেগেছে। তো চমক কিছুক্ষণ পর আরো চমক নিয়ে আসবে। তবে এখন শুরু হতে যাচ্ছে আমাদের অনুষ্ঠানের একটা মূল অংশ, মুক্তির গল্প। এটা একটা গীতিনাট্য, তো আশা করি এটাও সব ভালো লাগবে। শুরু হতে যাচ্ছে মুক্তির গল্প। স্টেজ পুরোটা খুলবে না। এই নাবিল, নাম জানি কি? অমি। অমি, স্টেজ খুলবে না সবটা? আচ্ছা, ওইটাই জানতে চাচ্ছি। কি এই অর্ধেক অর্ধেক দেখবো নাকি আজকে? টিকিটই তো নাই। কিসের টিকিট? খাওয়ার টাকা কিসের টিকিট? আমি আসছি আমার বাচ্চারা পারফর্ম করবে, লাস্ট মোমেন্টে ঠিকঠাক করছি। ও এটা বানাইছে বাংলাদেশ বেতার, সুন্দর হয়েছে। এইবার খালি দিচ্ছে না কেন? এখন তোলেন ভাই। বাংলাদেশ বেতারটার ছবি তুলি। তামজির ঠিকানা বসো, তামজির ঠিকানা বসো। ছবি তুলেছি আমি। স্টেজের সব আলো নিবে। আচ্ছা, আমার না একটু সামনে থেকে দেখা উচিত মনে হচ্ছে। একটু দাঁড়ান। নতুন সূর্য আলো দাও, আলো দাও, আধার মনের দিগন্তে আজ আলো দেখাও। অন্ধরাত কর প্রভাত, আলো দেখাও। মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও।
কাব্যগীতির দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশ। দেশ থেকে এত দূরে থেকেও যেন সমস্ত হৃদয় দিয়ে অনুভব করলাম। সত্যিই তাই। আর সেই সাথে মনে পড়ল তাদের কথা, যারা এই নতুন সূর্য এনে দিয়েছেন আমাদের জীবনে। এখনকার প্রজন্ম কি তাদের কথা জানে? সেই সম্মুখ যোদ্ধাদের কথা, যারা দেশের ডাকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, কিংবা সেই সব দেশপ্রেমিকের কথা যারা নিজের অবস্থান থেকে যুদ্ধ জয়ে অবদান রেখে গেছেন। নতুন প্রজন্মের জন্যই এবারের বিজয় দিবসের আয়োজনে আমরা তাদের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই, যারা রয়ে গেছেন পর্দার আড়ালে, কিন্তু যাদের ত্যাগের কথা মনে না করলে বাংলাদেশের মুক্তির গল্প অপূর্ণই থেকে যায়। এই মানুষগুলোর কেউ হয়তো ছিলেন সাধারণ গৃহিণী, কেউ বা মাঝি, শ্রমিক, শিক্ষক কিংবা সাংবাদিক। দেশের জন্য সেই সাধারণের কাতার থেকেই তারা হয়ে উঠেছিলেন অনন্য সাধারণ। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সেই নেপথ্য বীরদেরকে নিয়ে আজ আমাদের মুক্তির গল্পের এই পরিবেশনা। বরুণা বেগম এক অকুতোভয় নারী মুক্তিযোদ্ধা, যুদ্ধের নির্মম কারাগার যাকে একজন সাধারণ গৃহিণী থেকে এক অসাধারণ মুক্তিসেনায় পরিণত করেছিল। স্ত্রী আর শিশু সন্তানকে রেখে করুণার স্বামী শহীদুল হাসান দেশের ডাকে যুদ্ধে অংশ নেন। একদিন খবর আসে রাজাকারের হাতে ধরা পড়েছেন শহীদুল। তুমি তো অন্তরিয়া আরে ভাই, আমার কথা মনে আছে? আজকাল তো সবাই দেখে আমার কথা ভুলেই যাচ্ছে। আমরা স্বাধীনতাকে ভুলে যাচ্ছি, মানুষ তোকে চিনি, মানুষ স্কুলে কেউ যাবে
তিনি বরিশালের কুতুব বাহিনীতে গেরিলা যোদ্ধা হিসেবে স্টেট গার্ড ও রাইফেল দেখানো শেখেন। কুতুব বাহিনীর অধীনে 50 জন মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন তিনি। নভেম্বরের শেষে গৌরনদী থানার একটি সেতুর কাছে পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে হামলা চালানোর দায়িত্ব পড়ে কলকাতার দলের উপরে। অল্প 5টি গ্রেনেড ছুড়ে আক্রমণের সূচনা করেন দলনেতা কর্মী। 4 ঘন্টা প্রচন্ড লড়াই 10 জন পাকিস্তানি সেনা হত্যা করে। সেনাদের নিরপাত্রে জুড়ে ব্যক্তি এসে পরিণত করতে পারে না। যুদ্ধের সময় সঠিক চিকিৎসার অভাবে গুলির আঘাতে একটি পায়ের চরণ শক্তি হারান করে। বাকি জীবন সেই বন্ধুত্ব নিয়ে কাজে ঘর করে চলাফেরা করেন। 2009 সালের 22 জানুয়ারি মারা যান স্বীকৃতিবিহীন যোদ্ধা ও মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার বিভিন্ন পেশাজীবী মানুষকে নানানভাবে প্রভাবিত করেছিল। এই প্রভাব থেকে বাদ যায়নি অপরাধ জগতের মানুষরা। অপরাধ জগতের আধান পেরিয়ে মুক্তিযুদ্ধের সক্রিয় অংশগ্রহণ এমনই এক অনন্য তীর নায়ক পিরোজপুর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা রয়েজউদ্দিন হায়দার। কে ছিলেন এই রয়েজউদ্দিন? তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের শীর্ষ চোরা কারবারি। ভারত থেকে সুন্দরবনের মধ্য দিয়ে তিনি মালামাল পাচার করতেন। সুন্দরবনের প্রতিটি খাল ছিল তার নখদর্পণে। আরে তাড়াতাড়ি কর, ইন্ডিয়ান পুলিশ আইয়া পড়তে পারে। ভোরের আলো আগুনের আগেই আমরা সুন্দরবনে ঢুকতে হবি। এই মালগুলি বাংলাদেশের কাস্টমারের কাছে আজকাল পৌঁছাতে হবে। মাল উঠানো শেষ, চলে রওনা দিতে পারি। আল্লাহ ভরসা। বুঝছেন নাকি বেশি তো বিরাট দুটো লাগছে। সরকারি চাকরি হবে। কারখানাদারগুলো আমাদের পাশের গ্রামের বাড়ি বসত করে দিতেছে। আমার দিকে আসতেও এই নাই। হ্যাঁ, এই হানাদারগুলো আমাদের একটা শিক্ষা দিতে হবে। একদিন অনেক খারাপ কাজ করছে, কিন্তু এইবার এলাকার মানুষগুলানের জন্য কিছু করতে চায়। পরশু আউনের সময় আমাদের এলাকার মহিলা, বুড়া মানুষ আর শিশুগুলানকে মুক্তি ক্যাম্পে নিয়ে আসতে হবে। তোরা গ্রামে গিয়ে খোঁজ লাগাতে পারিস তারা তারা আসতে চায়। অবস্থা আমার ছোট ভাই তো মুক্তি বাহিনীতে ঢুকেছে। ও কিছু বলা বলে ইন্ডিয়া হতে আনতে করছে। আমরা অস্ত্রগুলো চালান করে দিলে পাকিস্তানি আনতে চাইতে ওরা সামনা করতে পারবে। ঠিক আছে, তুই ওপরে খবর দিতে পারিস। যুদ্ধে বিপন্ন মানুষ আর মুক্তিযোদ্ধাদের সহায়তা করাকে রয়েজউদ্দিন নিজের জীবনের নতুন লক্ষ্য হিসেবে ঘোষণা করলেন। অপরাধ জগতের ছায়া থেকে বেরোয় তার নৌকার নোঙর এবার উঠে নতুন জীবনের আহ্বানে সাড়া দিল। Hey,
হেইয়া রে হেইয়া হো। যুদ্ধের 9 মাসের সময়কালে রয়জুদ্দিন 18টি নৌকায় প্রায় 40,000 মানুষকে ভারতে পারাপার করেন। তার সহায়তায় মুক্তিযোদ্ধারা পায় যুদ্ধের নতুন রসদ। এক পর্যায়ে পাকিস্তানি হানাদার ও রাজাকাররা তার এই ভূমিকার ব্যাপারটি জানতে পেরে যায়, কিন্তু তাকে ধরতে না পেরে তারা ক্ষিপ্ত হয়ে পুড়িয়ে দেয় রয়জুদ্দিন ও তার স্বজনদের পিরোজপুরের বসত বাড়ি। দেখলি কইছিলাম না, ঘর বাড়ি তো সব পুরাই দিতেছে। আমাদের লোকজন সব ঠিকঠাক আছে তো? টেনশন নেই ওস্তাদ, ভাবি খালাম্মা খালু সহ বাকি সবাই আমি আগের রাতেই ইন্ডিয়ান ট্যাঙ্কে রেখে দিয়েছি। সাব্বাস বেটা, তালি পরে আর চিন্তা নেই। চল নাওগুলা এখন খালের মধ্যে লুকায় রাখি, অবস্থা ভালো হলে আবার সালাম দিবি। চলেন ওস্তাদ। চোরাচালানকারী থেকে নেপথ্য যুদ্ধের সাহসী নায়ক রয়জুদ্দিন নাইয়ার তার বিশেষ অবদানের জন্য মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছেন যুদ্ধ পরবর্তী সময়ে। তিনি 2003 সালে 15 জানুয়ারি মৃত্যুবরণ করেন। একাত্তরের মুক্তিযুদ্ধে ও তার পূর্ববর্তী গণজাগরণে এক অনন্য ভূমিকা রেখেছিল বাংলার শিক্ষক সমাজ। তাদের মুক্তিকামী চিন্তা চেতনা প্রবাহিত হয়েছিল তাদের অজস্র ছাত্রছাত্রীর মধ্যে। ছাত্র শিক্ষকের এই ঐক্য বারবার রুখে দিয়েছিল পাকিস্তানি আগ্রাসন। এবারের কাহিনী এমনই এক শিক্ষককে নিয়ে, যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এক অসম সাহসী গেরিলা যুদ্ধে। আমাদের গল্পের এই শিক্ষক বেনিলাল দাশগুপ্ত, যিনি মুক্তিযুদ্ধের সময় বেনি কমান্ডার নামে সুপরিচিত ছিলেন। একাত্তরের যুদ্ধের সময়টার শুরুতে বেনিলাল ছিলেন বরিশালের বানারীপাড়া কাভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। স্যার শুনছেন নাকি স্যার? বানারীপাড়ায় সবাইকে মেরে ফেলছে, হানাদাররা সব ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে। বলিস কি? আক্কাস আলী আর সরস সমাদার এই বাচ্চাগুলো হানাদারদের সাহায্য করতেছে। আমাদের এই রাজ্জাকপুরের দিকে আসবে না? কে কাজ কর, তুই যে মোস্তফাকে জানি না। ঠিক আছে স্যার, আমি এখনই যাচ্ছি। স্যার সব শেষ স্যার। খামচেকারে সবাইকে নড়াইকাঠি খালের পাড়ে ছবি তোলার কথা বলে নিয়ে গেছে, তারপর এক লাইনে দাঁড় করিয়ে মেরে ফেলছে। বানারীপাড়ায় আর কেউ বেঁচে নেই। আমার আম্মা আব্বাকে বাসা থেকে ডেকে নিয়ে গেছে, ওনারাও কোথাও আর নাই। ছোট বোনটাকে নিয়ে আমি কোনো মতে জানিয়ে পাড়ায় আসছি স্যার। স্যার আর্মির ডাক শুনে আম্মা গোয়াল ঘরে খেলতে বলেছে, আব্বাকে নিয়ে গেছে। আমি আর খুঁজে পাচ্ছি না ওইটার পর। আপু আপু আমাকে চাই, আমার কাছে নিয়ে যাও না। হে প্রভু, আমাদের একই পরীক্ষায় ফেললে। তোর আমার সাথে কান্না করে এখন আর লাভ নেই। আমাদের শক্ত হতে হবে, একত্র হতে হবে। আচ্ছা, এখানে হানাদার চলে আসতে পারে, সবাইকে নিয়ে চলে বনের ধারে চলে যাবে। ওখানে লুকিয়ে থাকলে আশা করি হানাদাররা খুঁজে পাবে না। পানিয়াপাড়ার হত্যাযজ্ঞে রাজাকার দোসরদের সহায়তায় প্রায় 200 মানুষকে টাসফায়ার করে মেরে ফেলে পাকিস্তানি আর্মি। ছাত্রদের কাছে খবর শুনে খালের অপর পাড়ের ধান ক্ষেত থেকে লুকিয়ে এই হত্যাযজ্ঞ কিছুটা নিজের চোখে দেখেন বেনিলাল। তার মনের মধ্যে জমে ওঠে ক্ষোভ ও ঘৃণা। প্রতিশোধের তাড়না তাকে সাহস যোগায় দেশের স্বাধীনতার জন্য লড়াই করে। আমি একজন মুক্তিযোদ্ধা। মৃত্যু পেছনে আগে ভয়াল বিশাল নখর মেলিয়া দিবস রজনী জাগে। কখনো সে ধরে রেজাকার বেশ, কখনো সে খান সেনা, কখনো সে ধরে ধর্ম লেবাস পশ্চিম হতে কেনা, কখনো সে পশি ঢাকা বেতারের সংরক্ষিত
ঘরে খ্যাপা কুকুরের মরণ কামড় হানিছে ক্ষিপ্ত স্বরে। আমি চলিয়াছি চিরনির্ভীক অবহেলি সব কিছু, নরমুণ্ডের ঢেলা ছড়াইয়া পশ্চাৎ পথ পিছু। ভাঙিতেছি স্কুল, ভাঙিতেছি সেতু, স্টিমার, জাহাজ, লরি। হান সৈন্যরা যে পথে যায় আমি সে পথের ওরি। ওরা ভাড়া করা ঘৃণ্য গোলাম, স্বার্থ অন্ধ সব। মিথ্যের কাছে বিপদে এসেছে স্বদেশের বৈভব। এ সোনার দেশে যতদিন রবে একটিও খান সেনা, ততদিন তব মোদের যাত্রা মুহূর্তে থামিবে না। মাঠগুলি কোন ফসলে ফসলে পরিবে রঙিন বেশ, লক্ষ্মীর ঝাঁপি গড়ায় ছড়ায় ভরিবে সকল দেশ। মায়ের ছেলেরা হবে নির্ভয়, সুখ হাসি ভরা ঘরে। দস্যুবিহীন এদেশ আবার শোভিবে সুষমা ভরে। পাকিস্তানি আর্মির আক্রমণ প্রতিহত করতে এলাকার তরুণরা বেনিলাল মাস্টারের কাছে দিক নির্দেশনা খোঁজে। বেনিলাল তাদের সবাইকে নিয়ে একটি গেরিলা বাহিনী গঠন করে। আমরা এখন কি করব স্যার? আমাদের ঘর বাড়ি সব পুড়ে গেছে। হানাদাররা রাস্তায় যাকে পাচ্ছে ধরে নিয়ে যাচ্ছে, সবাইকে মেরে ফেলছে। আমরা কি এভাবেই মরবো? আমরা তো এভাবে মরতে চাই না স্যার। দরকার হলে শহরগুলোকে সাথে নিয়ে মরব। হ্যাঁ স্যার, আমাদের একটা বুদ্ধি দেন, কিভাবে খান সেনাদের শায়েস্তা করা যায়। আমিও একথায় ভাবছি কয়েকদিন ধরে। আমাদের একত্র হয়ে ওদের মোকাবেলা করতে হবে। শুধু সংগ্রামে আর মুক্তি আসবে না, সশস্ত্র সংগ্রামে নামার সময় চলে এসেছে। ঠিক বলছেন স্যার। তাহলে আমরা কিভাবে শুরু করবো? এমন ভাবে ওদের নাস্তানাবুদ করতে হবে যাতে বুঝতে না পারে কারা কিভাবে মারছে। শিউলি, তুই এক কাজ কর, ওদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা যা আমাদের সঙ্গে যোগ দিতে চায় তাদের সবাইকে আজ রাতে কবরস্থানের পেছন দিকে জঙ্গলে চলে আসতে হবে। ওইদিকে হানাদারদের নজরটা একটু কম। আমি এখনই সবাইকে জানাচ্ছি স্যার। আর শরীর, তুই মনে লাগাতে খবর। আমাদের কিন্তু অস্ত্র শস্ত্র লাগবে, সেগুলো ব্যবহার করাও শিখতে হবে। ঠিক আছে স্যার, আমি মনাডাঙ্গাতে খোঁজ লাগাচ্ছি। আজ থেকে আমাদের প্রতিশোধ নেবার পালা শুরু। মরার আগে শুধু বুঝবে আমাদের উপর অত্যাচার করা করুণ পরিণতি। বেনিলালের নেতৃত্বে 150 জনের বেশি মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি হল বেনি বাহিনী। এর মধ্যে নারী যোদ্ধারাও ছিল। বেনি বাহিনীর অসীম সাহসী অভিযানে বানারীপাড়া অঞ্চল নভেম্বরের শেষে শত্রুমুক্ত হয়েছে। ধারণা করা হয় বেনিলালের অসামান্য নেতৃত্ব বাঁচিয়েছে অন্তত 50,000 মানুষের জীবন। বেনিলাল আজও আছেন তার প্রিয় বানারীপাড়া উপজেলায়। যুদ্ধের পর আর শিক্ষকতায় যান, বরং চেষ্টা করেছেন স্বনির্ভর ব্যবসা গড়ে তুলে দেশ গঠনে সাহায্য করতে। মুক্তিযুদ্ধে তার অসম সাহসিকতার পর্যাপ্ত স্বীকৃতি সরকারিভাবে মেলে, কিন্তু ইতিহাস ঠিকই সাক্ষ্য হয়ে আছে। বিজয়ের এই দিনে চলুন নতশিরে শ্রদ্ধা জানাই মুক্তিযুদ্ধের শিক্ষক বেনিলাল দাশগুপ্ত।
জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রঙে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা কত বিপ্লবী বন্ধুর রঙে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা তারা কি ফিরবে আর তারা কি ফিরবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদ্বীপ আলোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুনি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহাদ্বীপ আলোভী সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুনি যারা জীর্ণ জাতির মুখে জাগালো ভাষা মৌনমলির মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির মুখে জাগালো ভাষা মৌনমলির মুখে জাগালো ভাষা আজি রক্ত কমলে গাথা আজি রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে অশ্রু জলে আমাদের এবারের যুদ্ধজয়ী নায়ক নারায়ণগঞ্জের জরুল হক মুন্সি ছিলেন একজন সাধারণ ডকিয়াত শ্রমিক। মুক্তিযুদ্ধের সময় দেশের ডাকে সাড়া দিয়ে তিনি হয়ে উঠেছিলেন পাকিস্তানিদের সাক্ষাৎ জম। যুদ্ধের শুরুতে সীমান্ত পেরিয়ে ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে পুনরায় দেশে প্রবেশ করার পর থেকে শুরু হল গেরিলা যোদ্ধা জহিরুল হক মুন্সির অবিশ্বাস্য বীরত্বগাথা। নভেম্বরের শুরুতে গাইবান্ধার ট্রেজারি এলাকার পাকিস্তানিদের শায়েস্তা করার দায়িত্ব পড়ল কমান্ডার জহিরুল হক মুন্সির উপর। তিনি একটা বুদ্ধি বের করলেন। কলা বিক্রেতা সেজে এক ঝাঁকা কলা নিয়ে তিনি হাজির হলেন পাকিস্তানিদের ক্যাম্পে। ठोकने में क्या सागर वाला सर दिखाओ कितने में बेच रहे हो खाली एक टका सर निबेन अबे इतने ज्यादा की कम कितने होगा अच्छा सर नेम खुशी हुए जा दिए पहले तुम खा के दिखाओ আমি খাবো ঠিক আছে স্যার খুব মিষ্টি স্যার ठीक है दे दो স্যার পয়সাটা স্যার अबे साले भाग यहाँ से জহিরুল হক মুন্সি ঢাকার 40টি কলার মধ্যে
ছিল বিষ মাখানো, আর বাকি 10টিতে ছিল চুনের সাদা মাঠ দেওয়া। সেই অপারেশনে মোট 28 জন হানাদার বিষক্রিয়ায় নিহত হয়। দেশ মাতৃকাকে মুক্ত করার পথে সেটি ছিল এক অনন্য পদক্ষেপ। যাবি তো কেউ তো যাবি আমি তো রবিবার ছিল সবাই তো আমাকে বড় লোক সাময়িকভাবে যান্ত্রিক গোলযোগের জন্য দুঃখিত, আমাদের 2 মিনিট সময় লাগবে। Second bed.
করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি পুরুষকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি পুরুষকে বাঁচাবো বলে যুদ্ধ করি। বক্সিগঞ্জে ঢুকলেন জহির হক মুন্সি। গায়ে জব্বা, মাথায় টুপি, মুখে নকল দাড়ি, গলায় কোরআন শরীফ ঝুলিয়ে এবারের সাজ একজন মাওলানা। কুখ্যাত পাকিস্তানি কমান্ডার মেজর আইয়ুব তখন বক্সিগঞ্জে। মুন্সি মেজর আইয়ুবের জন্য একটি ঝুড়িতে কিছু ডিম আর বাদাম নিয়ে সোজা চলে গেলেন পাকিস্তানি ক্যাম্পে। आइए आइए मौलाना साहब, तशरीफ लीजिए। धन्यवाद साहेब, আল্লাহ আপনার মঙ্গল করুন। আপনার জন্য সামান্য তফা
সাহেব, আমাদের দেশটা ধ্বংসের থেকে বাঁচা আপনারাই পারবেন স্যার। हमारे लिए दुआ करना मौलाना साहब, आप लोगों का कमालपुर भी हम आजाद कर देंगे। তাই নাকি স্যার? কিন্তু কেমনে করব? এইখানের মুক্তি শুনছি খুবই শক্তিশালী। बख्शीगंज से इस रास्ते से हम कमालपुर जाएंगे। 14 नवंबर रात 9 बजे हम कमालपुर आक्रमण करेंगे। भारतेर महेंद्रगंज पर्यंत प्रयोजने हम ऑपरेशन चालाएं। मुक्तिरा कुछ बुझे उठार आगे हमें खत्म कर देव। वाह, की बुद्धि, क्या बात, क्या बात। আরো কিছু টুকটাক কথাবার্তা বলে মুন্সি বিদায় নেন। এরপর গোপন ওয়্যারলেসে 14 নভেম্বরের এই আক্রমণের প্ল্যানের খবর জানান ব্রিগেডিয়ার হরদীপ সিং। মুন্সির নেতৃত্বে 14 নভেম্বর পাকিস্তানি বাহিনীকে অ্যাম্বুশের পরিকল্পনা করা হয়। মুন্সির বাহিনী গোপনে 35টি মাইল পেতে রাখেন পাক সেনাদের যাওয়ার পথে। সেই মাইনের বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় 6টি জিপ, আর বক্সিগঞ্জের যুদ্ধে নিহত হয় 108 জন পাকিস্তানি। এখানেই শেষ হয়। মুক্তিযুদ্ধের শেষ পর্যন্ত নিরলসভাবে নিজের সর্বোচ্চ দিয়ে সংগ্রাম চালিয়ে গেছেন গেঁথেছেন আরো অসংখ্য বীরত্ব। যুদ্ধ পরবর্তী দেশ সসম্মানে বরণ করে নিয়েছে এই অকুত ভয় বীরকে, দিয়েছে বীরত্বের স্বীকৃতি। জহিরুল হক মুন্সি ভূষিত হয়েছেন বীর প্রতীকের মর্যাদা, এবং একবার নয়, তার অকল্পনীয় বীরত্বের জন্য অনন্য সাহস দুটি বীর প্রতীক সম্মান করে। বিজয়ের এই দিন সশ্রদ্ধ সালাম জানাই এই অপরাজয়। এবার বলবো একজন অকুতূহল সংবাদকর্মী সেলিনা পারভিনের কথা, যিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অদম্য সৈনিক। 1969-এর রাজনৈতিক অস্থিরতায় যখন বাংলাদেশ উত্তাল, তখন সেলিনা পারভিনও ঝাঁপিয়ে পড়েছিলেন গণ অভ্যুত্থানের আন্দোলনে। সেই সময়টাতে নিজ উদ্যোগে বন্ধু ও শুভনোধ্যায়ীদের কাছ থেকে ঋণ নিয়ে নিজ সম্পাদনায় সেলিনা পারভিন প্রকাশ করেন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা শিলা। সেই পত্রিকায় ছিল স্বাধীনতার সপক্ষে বুদ্ধিজীবীদের লেখা, যার ফলে পাকিস্তান সরকারের রোশানলে পড়ে নেন সেলিনা পারভিন ও শিলালিপি। মুক্তিযুদ্ধ শুরু হয়। যুদ্ধের সেই ভয়াবহ সময় দমাতে পারেনি সেলিনা পারভিন। শিলালিপির পরবর্তী সংখ্যা বের করার জন্য নিরলস কাজ করে চলেন তিনি। ভাই, শিলালিপির 3য় সংখ্যার কাজটা শুরু করে দিয়েছে, বুঝলি? কিন্তু যুদ্ধ শুরুর পর গভর্নর সম্পাদক আর পত্রিকা বের করতে চাইছে না। এদিকে শিলালিপির জন্য লেখা জোগাড় করা শেষ। দেখ, হাসান ভাই একটা দারুণ প্রচ্ছদ করে দিয়েছেন, বাংলাদেশের পতাকা আঁকা। দেখবি এই পত্রিকা দেশের স্বাধীনতাকামী মানুষদের মন ছুঁয়ে যাবে। বাহ, খুব সুন্দর প্রচ্ছদ হয়েছে তো। কিন্তু দেখি ছাপা, দিনকাল ভালো না। সরকার একবার ওয়ার্নিংও দিয়েছে, এবার কিন্তু খুব সাবধানে কাজ করতে হবে। হ্যাঁ, সাবধানেই থাকবো, কিন্তু শিলালিপি ছাপাতেই হবে। আমাদের গ্রাহকরা নতুন সংখ্যার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। সবাই স্বাধীন দেশের কথা আরও শুনতে চায়, স্বপ্ন দেখতে চায়। তাছাড়া এটা টাকা না পেলে মুক্তিবাহিনীর জন্য ওষুধ, কাপড় এগুলো আমরা কীভাবে ব্যবস্থা করব বল? ঠিক বলেছিস। রাজ্জাক ভাই জানিয়েছেন ওনারা কালকে রাতে আসার চেষ্টা করবেন যদি এলাকায় খানছেনারা না থাকে। আজকে তাহলে ওষুধগুলো আমরা রেডি করে রাখতে চাই।
হ্যাঁ হ্যাঁ চল। কিন্তু অনেক আশা নিয়ে পরিকল্পনা করা শিলালিপির উপর নেমে আসে পাকিস্তানি সামরিক বাহিনীর ঘর। হাশেম খানের প্রতিশোধের জন্য সংখ্যাটিকে নিষিদ্ধ করে দেয় পাকিস্তান সরকার, শর্ত দেয় নতুন করে সাজানো। তাদের হুঁশিয়ারি পুরোপুরি না মেনে শুধু প্রচ্ছদ পরিবর্তন করে অগাস্ট সেপ্টেম্বরের দিকে শিলালিপির শেষ সংখ্যা প্রকাশ করে সেলিনা পারভীন। দেশবরেণ্য বুদ্ধিজীবীদের স্বাধীনতাকামী লেখা নিয়ে প্রকাশিত সেই সংখ্যা পড়ে যায় পাকিস্তানি দালালদের রোষানলে। তারপর আসে 13 ডিসেম্বর। সালাম আপা, আপনি কি সেলিনা পারভীন? এই চমৎকার পত্রিকাটাই কি আপনার? কি পত্রিকা দেখি? ও শিলালিপি? জি, আমি এটার সম্পাদক। বলুন কিভাবে সাহায্য করতে পারি? কি সাংঘাতিক! এই পত্রিকাটার ব্যাপারে মেজর সাহেব খুবই আগ্রহ। ওনার নাকি পত্রিকাটা অনেক পছন্দ হয়েছে। আপনার সাথে সাক্ষাতে বিস্তারিত আলোচনা করতে চায়, তাই আমাদের পাঠাইছে যেন আপনাকে সসম্মানে নিয়ে যায়। কি জানতে চান মেজর সাহেব? আর এখনই যেতে হবে নাকি? আমার ছেলেটা তো দুপুরে খাবে, আমি ওকে খাইয়ে তারপর যাই। আপা, মাত্র 2 মিনিটের ব্যাপার। মেজর সাহেব ওইখানেই গাড়িতে বসে আছে, আপনার সাথে 2টা বাতচিত করবে, তারপর এসে মন ভরে ভাত খাওয়ায়। আচ্ছা, আমার ভাইটাকে বরং আমি একটু বলে আসি। এখান থেকেই বলেন, এই তো ওনাকে দেখতে পাচ্ছি। উজি ভাই, আমার সাথে মেজর সাহেব নাকি দেখা করতে চাচ্ছেন, আমি একটু কথা বলে আসছি। তুই কিন্তু শহরকে একটু দেখে রাখিস। আচ্ছা আপা, তুমি যাও, আমি দেখে রাখবো, তুমি চিন্তা করো না। চলেন আপা, এই দিক দিয়েই আসেন। চলেন, কোথায় আছেন মেজর সাহেব, দেখা করে আসি। শিল্পী চলে গেলেন। এরপর সেলিনা পারভীনকে পাওয়া যায় স্বাধীন বাংলাদেশে 18 ডিসেম্বর রায়ের বাজার বধ্যভূমিতে। হ্যাঁ, তিনি রায়ের বাজার বধ্যভূমিতে পাওয়া একমাত্র নারী বুদ্ধিজীবী। পাকিস্তানি বাহিনী অন্যান্য বুদ্ধিজীবীদের সাথে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে 14 ডিসেম্বর। গুলিতে, বেয়নেটে ক্ষত বিক্ষত ছিল তার মৃতদেহ। খুব শীতকাতরে সেলিনার পায়ে তখনও পড়া ছিল সাদা মাঝে। এটি দেখেই তাকে শনাক্ত করে তার পরিবার। বাঙালি জাতির মুক্তির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তাকে সেই আপসীনতার মূল্য দিতে হয় প্রাণ দিয়ে। আজ 14 ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবসের এই দিনে আমরা বিনম্র শ্রদ্ধা জানাই সেলিনা পারভীন সহ সকল শহীদ বুদ্ধিজীবী।
করুণা বেগম, রয়জুদ্দিন নাইয়া, বেলিলাল মাস্টার, জরুল হক মুন্সি, সেলিনা পারভিন, এরকম চেনা অচেনা অজস্র মুক্তি সংগ্রামের আত্মত্যাগে আমরা স্বাধীনতা চিনে এনেছি। পেয়েছি বিজয় দিবস, আমাদের মুক্তির গল্প কিন্তু এখানেই শেষ না। 1971 পরবর্তী সময়েও মুক্তিযুদ্ধের চেতনা আমাদের প্রেরণা জুগিয়েছে এবং জুগিয়ে যাচ্ছে। অন্যায় অনাচারের শেকড় ভেঙে মুক্তির নতুন নতুন গল্পের জন্ম দিতে আশা করি আমাদের এই পরিবেশনা আগামী প্রজন্মের মাঝেও মুক্তিযুদ্ধের সেই চেতনাকে ছড়িয়ে দিতে সাহায্য করবে। যুদ্ধের পালা শেষে বিজয়ের মুহূর্ত মাত্র সারা অনেক ত্যাগ, কষ্ট আর যন্ত্রণার সাগর পাড়ি দিয়ে স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে মাথা তুলে দাঁড়ালো বাংলাদেশের মানুষ। তাই তো চারিদিকে বেজে উঠল বিজয়ের গান, সোনার বাংলাদেশের গান। Thank you.
স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা আরো অনেক কঠিন, আর তাই সেই কঠিন দায়িত্ব আমরা দিয়েছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের হাতে, বলিষ্ঠ হাতে। তাই তো তারা বলছে আমরা করব জয়, we shall overcome। গাড়িতে গেল It's good.